সিঙ্গেল লাইফ নাকি ম্যারিড লাইফ? সিঙ্গেল লাইফ, অবভিয়াসলি সিঙ্গেল লাইফ। আমি তো ভাই বাড়িতে বই পড়ার সময় পাই না, তাহলে আমার কি হবে? ও চান্স পাবে না তো, ও ভালো কোনো জায়গায় চান্স পাবে না। থানোস, আই লাভ থানোস, থানোসের একটা বড় ভক্ত। তুমি চিন্তা করো তার আইডিয়াটা কত অদ্ভুত, সে পুরি বাজায় পুরো মহাবিশ্বের জনসংখ্যা অর্ধেকে এর সে ব্যালেন্স করতেছে। একসময় মাধুরী দীক্ষিত আমার খুব ক্রাশ ছিল, যে আমি একদিন বসে আছি নদীর পাড়ে, হঠাৎ করে দেখলাম একটি রমণী চুল ছাড়িয়া দিয়া সে নদীর মধ্যে হাঁটিয়া চলিল। যেমন ধরো তুমি যদি সাকিব সবাইকে বলো যে আমি বিলিয়নিয়ার, আমার কাছে অর্থের কোনো অভাব নাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটা সেশন নিয়ে, একটা গাইডলাইন সেশন নিয়ে, এইচএসসি লাইফের গাইডলাইন সেশন নিয়ে আমি তোমাদের মাঝে চলে এসেছি। আমি মোহাম্মদ সাকিব রহমান, এবং আজকে যে গেস্ট আছেন তোমরা দেখতেই পাচ্ছ, আমার খুবই পছন্দের এবং তোমাদের সবার অনেক বেশি পছন্দের আমাদের জনপ্রিয় ফিজিক্সের শিক্ষক বরুণ ভাই। তো বরুণ ভাইকে পরিচয় করিয়ে দিতে গেলে আসলে আমাকে পুরো স্ক্রিপ্ট লিখে আনা উচিত ছিল, যে বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্ট কাঁপানোর পরে ইন্ডাস্ট্রি কাঁপানো, এডটেক কাঁপানো, নিজের প্রতিষ্ঠান করা, মানে বিভিন্ন কাজে ব্যস্ত। না, আমি খুব সামান্য একজন মানুষ, খুবই সামান্য একজন মানুষ। চেষ্টা করে যাচ্ছি যে দেশের জন্য বা আমাদের ইয়াং জেনারেশনদের জন্য কিছু করার জন্য, এটা এতটুকু। আমি খুব সামান্য একজন মানুষ, আমি বড় না। তো আমি যদি ইন্ট্রোডিউস করি, তাহলে আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, তো আমি কিন্তু ভাইয়ের বিভিন্ন ভিডিও ক্লাসগুলা আমি স্টুডেন্ট অবস্থায় করতাম। ইভেন আমি নিজে যখন পড়ানো শুরু করি, তখনও ভাইয়ের অনেকগুলা ক্লাস করে যে ফার্স্ট টাইম আমি পড়াইতাম। তার কারণ ওই সময় কনফিডেন্স লেভেল সাধারণত একটু কম থাকে। ইভেন আমার এখনো মনে আছে ভাইয়ের একটা কনসেপ্ট ছিল স্প্রিং কাটাকাটি, সিরিজ প্যারালাল কানেক্ট করা, স্প্রিং এর সূত্রগুলা যে ক্যাপাসিটরের মতো, এই ব্যাপারগুলো আমি ভাইয়ের ভিডিও পড়ে পড়ে যে ক্লাস নিয়ে আসছি এবং আমি রেকর্ড করছি। ওই ক্লাস তো সম্ভবত আমার যতদূর মনে পড়ে প্রায় 10 বছর আগের ক্লাস, অনেক পুরনো ক্লাস ছিল আর কি ওটা। তো এইসব নিয়ে গল্প আরো হবে। আজকে এরকম একজন মেধাবী মানুষকে সাথে আমি ইন্টারভিউ করতে পেরে আমি খুবই খুশি। আশা করি তোমরা ভাইয়ার ইন্টারভিউগুলো নিয়ে, ওনার পরামর্শগুলো শুনে তোমাদেরও লাইফের একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আশা করি আসতে পারে। তো ভাইকে আমি রিকোয়েস্ট করব ওনার পরিচয়টা উনি নিজেই যাতে দেন। আমার পরিচয় দাদা করে তুমি মেলা বলে ফেলছো, আমরা আর পরিচয় বাদ দিই। আমরা এখন আসলে আমাদের ফিউচার নিয়ে, আমরা আমাদের লাইফ নিয়ে কথা বলি। চলো, ওকে, ঠিক আছে। তো তারপরেও আমরা গল্পে গল্পে ভাইয়ের সাথে আরো কিছু ইন্টারেস্টিং সেশন করব। আজকের এই প্রোগ্রামে আমরা মূলত কিছু বেসিক কোশ্চেন সেট করেছি, যেগুলো হচ্ছে আমজনতার প্রশ্ন। আমজনতার প্রশ্ন তো সাধারণত স্টুডেন্টদের যে প্রশ্নগুলো মনের মধ্যে থাকে, আমি নিজে যেগুলো ফেস করছি, স্টুডেন্টরা আমাকে যে প্রশ্নগুলো করে, এই রিলেটেড প্রশ্নগুলো আমি আবার আমার টিচারকে করতেছি, মানে বরুণ ভাইকে করতেছি। প্রথম প্রশ্ন, ভাই এসএসসি থেকে এইচএসসি লাইফের যে ট্রানজিশনটা হয়, পরিবর্তনটা হয়, এটাকে আপনি কিভাবে দেখেন? এসএসসি লাইফটা হচ্ছে একটা কুয়ার মতন, ছোট একটা কুয়ার মতন, আর ইন্টারমিডিয়েটটা হচ্ছে মোটামুটি একটা সাগরের মতন। মানে এসএসসি লেভেলে খুব বাউন্ডেড ভাবে অল্প কিছু বইয়ের মধ্যে তাকে সায়েন্স বা আর্টস বা কমার্সের সাথে পরিচয় করে দেওয়া হয় যে এই ব্যাপারগুলো তোমার জীবনে আসবে। আর ইন্টারমিডিয়েটে তাকে অনেক বড় একটা সেক্টরটা ছেড়ে দেওয়া হয় যে তুমি এখান থেকে যতখানি পারো নাও। আর অ্যাডমিশন টেস্ট হচ্ছে মূলত একটা ফিল্টারিং এর প্রসেস। সুতরাং অনেকেই মনে করে যে, যেমন আমি তো আমার স্কুল কিন্তু গ্রামের স্কুল, তুমি জানো কিনা জানি না, আমি গ্রামের স্কুলে ফার্স্ট বয় ছিলাম। আমি যখন ঢাকাতে আসলাম তখন দেখলাম বিভিন্ন স্কুলের শত শত হাজার হাজার ফার্স্ট বয়দের সাথে কম্পিটিশন করতে হচ্ছে। এটা কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার। যখন আমি নরডেমে পড়তাম তখনকার কথা বলছি। তো এসএসসি লেভেলে তুমি যতটা সিরিয়াস থাকবা, ইন্টারমিডিয়েট লেভেলে যদি ততটুকু সিরিয়াসনেস থাকে তাহলেই হবে। আসলে এমন না যে এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে এসে অনেক বেশি সিরিয়াসনেস লাগে, বিষয়টা এমন না। আর আমার কাছে মনে হয় কি সাকিব, ভালো স্টুডেন্ট বা ভালো রেজাল্ট এটা একটা মানে কনসিস্টেন্ট বিষয়, এটা একটা প্র্যাকটিসের বিষয়। তুমি দেখবা যারা ভালো রেজাল্ট করে এরা কনস্ট্যান্ট ভাবে ভালো রেজাল্ট করে। এমন কখনোই হয় না যে একবার অনেক ভালো করছে একবার নাই, আবার ভালো করছে আবার না, এমন হয় না। তো আসলে ইন্টারমিডিয়েট লেভেলটা অনেক ভাস্ট,
তো স্টুডেন্টের মানসিকতাভাবেই প্রস্তুত করে যেতে হবে। তাই আমি এসএসসি থেকে যখন ইন্টারমিডিয়েট আসবো আমাকে একটা মহাসাগরের মধ্যে সাঁতার কাটতে হবে। এক্স্যাক্টলি, মানে সবাই পারছে, ও পারছে, আমি পারছি, হাজার হাজার স্টুডেন্ট পারছে, যারা আছে তারাও পারবে, জাস্ট ভয় পাওয়া যাবে না শুধুমাত্র, এটা আমার সাজেশন আর কি। মানে একটা বিষয় যে ভালো সে সবকিছুতেই ভালো, রাইট। তো আরেকটা খুবই কমন প্রশ্ন, এই প্রশ্নটা আমাকে অনেক স্টুডেন্ট করে, আমি আসলে উত্তর খুঁজে পাই না, তাই আমি আপনাকে করতে চাচ্ছি। এইচএসসি তে দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত? এইটার অ্যানসার দাও। এটা কেন বলছি, আমি আমার একটা ভিডিও আছে, ওরা মানে কয়েক মিলিয়ন ভিউ হইছে। আমি ভিডিওর ক্যাপশন ছিল এরকম যে পড়ার টেবিলে 3 ঘন্টা, পড়ছি 15 মিনিট। কথাটা কেন বলছি যে অ্যাকচুয়ালি এফিশিয়েন্সি বা এফিকেসি নামক দুটো শব্দ আছে। তুমি মনে করো পড়ার টেবিলে বসছো, পড়তে বসছো, 1 ঘন্টা বই নিয়ে বসছো। এখন 1 ঘন্টা পড়ার টেবিলে বসে তুমি যদি ফোন টিপো, তুমি যদি ছবিটার কথা বসে বসে তুমি যদি সিনেমার গল্প চিন্তা করো, তাহলে তোমার পড়া তো হবে 5 মিনিট বা 10 মিনিট। এখন তোমার আম্মু বা তোমার আব্বু কিন্তু দেখতেছে যে আমার পোলা বা আমার মাইয়া 1 ঘন্টা পড়ার টেবিলে বসে আছে, কিন্তু আসলে কিন্তু পড়া হলো না। তো অ্যাকচুয়াল পড়ার সময় তুমি যদি ডিস্ট্রাকশন থেকে মুক্ত হতে চাও, তাহলে আমার সাজেশন ফোন, ল্যাপটপ বা মাথার মধ্যে যত গার্বেজ চিন্তা আছে এই ব্যাপারগুলোকে বাদ দিয়ে একদম ফুল ফোকাস দিয়ে যদি তুমি পড়ো, মানে চেষ্টা করতে হবে যে 1 ঘন্টা যদি আমি পড়তে বসি, আমার জন্য ন্যূনতম পক্ষে 40 মিনিট থেকে 45 মিনিট পড়া হয়। কারণ কোনো বাবের বেটা নাই যে 1 ঘন্টা বসে 1 ঘন্টা পড়বো, আমি পারি না। আমার মনে হয় জিনিসটা খুব টাফ, আমি 1 ঘন্টা বসছি 1 ঘন্টাই পড়বো, মানুষ মরে যাবে পুরা। তো অ্যাকচুয়ালি তুমি যদি এরকম ভাবে পড়ো, তাহলে আমার মনে হয় 6 থেকে 7 ঘন্টা যথেষ্ট। যদি তুমি অ্যাকচুয়ালি এফিশিয়েন্সি থাকে, আর তোমার যদি এমন হয় যে এফিশিয়েন্সি 20%, তাহলে তুমি দিনভর বই নিয়ে বসে থাকবে, কোনো লাভ হবে না। 6 থেকে 7 ঘন্টা মনোযোগ সহকারে পড়ো, আর ভাগ করে নাও যে আমি দিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা খেলবো, গল্প করবো, টিভি দেখবো, মানে তুমি পার্টিশন করে নাও, যদি একসাথে সব করতে যাবে না। যেমন আমি যেটা মনে করি যে মানে সাপোজ খাবার, আমার যেমন খাসির মাংস খুব পছন্দ, আর আমি খাসির মাংসের মধ্যে যদি দুধ ঢেলে দেই, তো ওটা তো আমি খেতে পারবো না, তাই না? এই ঠিক কথাটা কেন বলছি, পড়াটাকে তুমি মনে করো তুমি খাসির মাংস দিয়ে ভাত খাইতেছো, আর দুধ মনে করো সে সিনেমা, দুইটাই আলাদা আলাদা ফ্লেভার আছে, বাট দুইটা একসাথে নিতে গেলে একটা হসপস বেঁধে যাবে, তোমার কোনো কাজে লাগবে না। এই জন্য যখন তুমি সিনেমা দেখবা, ডেডিকেটেড ভাবে সিনেমা দেখবা, যখন শয়তানি করবা, ডেডিকেটেড ভাবে শয়তানি করবা, যখন পড়বা, ডেডিকেটেড ভাবে পড়বা, তাহলে আই থিংক 6 আওয়ার ইজ এনাফ। আমাদের দেশে কিন্তু ভাই এরকম অদ্ভুত কিছু রান্না শুরু হয়ে গেছে, আপনি মনে হয় জানেন আর কি, এই যে বিভিন্ন আইটেমকে মিশায় রান্না বান্না করা আর কি, মাঝে মাঝে টিভিতে পাওয়া যায়, আমরা ওই দিক না যাই। তো এখন আমরা আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ভাই ফার্স্ট ইয়ারে তেমন পড়ি নাই, ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রশ্ন যে আমি আসলে ফার্স্ট ইয়ারে কলেজে উঠে বুঝি নাই কি করা লাগবে, হাসতে হাসতে খেলতে খেলতে টাইম শেষ হয়ে গেছে, ফার্স্ট ইয়ারে তেমন পড়ি নাই, এখন উঠছে সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ারের এক সেট বই ফার্স্ট ইয়ারের ফেলে আসা পড়া, এখন আমি ভাই কিভাবে সামলাবো? আমি কি ড্রপ দিব, নেক্সট ইয়ারে পরীক্ষা দিব, কিভাবে কি করা যায়? ও মাই গড, এইটা একটা, আমি কি মানে শুনে হতবাক হচ্ছে এবং ভয় লাগতেছে পুরো, এটা ট্রিমেন্ডাস লেভেলের প্রবলেম। এটা এটা কেন বলছি যে আমি কিছুক্ষণ আগে কিন্তু বলতেছিলাম যে এসএসসি থেকে যখন ইন্টারমিডিয়েট আমরা আসি, এটা কিন্তু একটা বিশাল মহাসাগরের মতো। সেই মহাসাগরে তুমি এক জায়গায় দাঁড়ায় আছো মনে করো 1 বছর ধরে, মানে তুমি পড়ো নাই, তার মানে কথাটা বুঝো, ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার মানে ফার্স্ট ইয়ারে তুমি 1 বছর সময় পাও, সেকেন্ড ইয়ারে কিন্তু 1 বছর পাও না, সেকেন্ড ইয়ারে 6 মাস 7 মাস 8 মাস সর্বোচ্চ, এর মধ্যে কিন্তু কলেজ বলে যে টাটা বাই বাই, তোদের সাথে সব সম্পর্ক ছেদ, তোরা চলো দেখো পড়ে যা। তাহলে তুমি দেখো যদি ফার্স্ট ইয়ারটা তোমার একদম অবহেলায় কাটে, তো যদি বলো স্যার আমি বুঝি নাই, মানে এইটা তো আসলে একটা ইম্পসিবল বিষয়। বাট যদি হয়ে যায় এমন কারো, তাহলে এর ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে তোমার পড়া পরিমাণে অ্যাটলিস্ট 50% বাড়াতে হবে। মানে যেটা তুমি আগে 6-7 ঘন্টা পড়তা, এখন সেটা 10-12 ঘন্টা পড়তে হবে। কিছু এখন যদি বলো যে স্যার আমারও তো সময় নেই, আমার মেলা কাজ স্যার, আমার অমুকে সামলাইতে হয়, তমুক সামলাইতে হয়, তো এইটা আসলে তোমার কাজ না। তো তুমি যদি মেলা কাজের মধ্যে ব্যস্ত থাকো, তাহলে পড়াশোনা হবে না। সুতরাং যাদের আমি অ্যালার্ট করছি, যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে দেখে এই ভিডিওটা দেখছো, তারা কোনোভাবেই 1 ঘন্টা সময় নষ্ট করবে না। আর যদি বাই চান্স এমন হয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে সেকেন্ড ইয়ার ওঠার পর বা সেকেন্ড ইয়ারে যখন তোমার মনে পড়বে বা মনে হবে যে না আমার মনে হয় একটু ল্যাকিংস আছে, সেই পড়াশোনার পরিমাণটা 10 থেকে 12 ঘন্টা, ইভেন 13-14 ঘন্টা যদি পড়ো ভালো হয়, বুঝতে পারছো? কারণ ধরো কামিং এন্ড গোয়িং বাট ফর নাথিং একটা কথা আছে, যে তুমি কলেজ যাইতেছো কোনো লাভ নাই, তো ওইখানে তো তোমার সময় নষ্ট হচ্ছে, বরবাদ হচ্ছে পুরো। ওর থেকে তুমি যখন বাসায় বসে পড়বা, 10-12 ঘন্টা বইয়ের সামনে থাকো, তাহলে অ্যাটলিস্ট 7-8 ঘন্টা পড়া হবে, আদারওয়াইজ তুমি শেষ করতে পারবে না। আর একটা কথা আমি বারবারই বলি যে প্রকৃতি কোনো জায়গা শূন্য রাখে না। ধরো তুমি যে ভিডিওটা দেখছো, তোমার টার্গেট আমি ডাক্তার হবো, তুমি চান্স পাইলে না, তাতে কার কি হবে? কারো কিছু হবে না, ওই রাজ্য চান্স পাবে নাকি?
তোমার আব্বু আম্মুর স্বপ্ন তুমি ইঞ্জিনিয়ার হবা বা তুমি লয়ার হবা, তুমি চান্স পাইলে না, ওর আরেকজন চান্স পাবে। প্রকৃতি ওই জায়গাটা কখনো শূন্য রাখবে না, লসে পড়বা হচ্ছে তুমি। সুতরাং আমার সাজেশন হচ্ছে যে যেতে বিষয়গুলো আমরা জানি, তাহলে আমরা যাতে নিজের পায়ে নিজে কোড়াল না মারি, এই বিষয়টা আমাদের দেখা প্রয়োজন। যে অ্যাটলিস্ট আমাকে আমার যেন গাইড করা লাগে। এবং আমার একটা মজার ঘটনা আছে, মনে আছে, একটা জুনিয়র ছিল আমাকে একটা কথা বলছিল, আবার স্টিল কথা মনে পড়ে। সেটা হলো প্রেগনেন্ট মহিলা, দেখছো প্রেগনেন্ট মহিলাদের কিন্তু অনেক যত্ন নেওয়া হয়, এটা ভালগার ভাবে কেউ নিও না। যারা প্রেগনেন্ট, যারা বাচ্চা জন্ম দিবে, তাদের বাবা মা বা যারা তার আশেপাশে যে মানুষজনগুলো আছে তাদের খুব টেক কেয়ার করে, যাতে সে এবং তার বেবি সুস্থ থাকে। আমাকে আমার এক জুনিয়র, অনেক জুনিয়র, সে বলছিল, স্যার আপনি জানেন ইন্টারমিডিয়েটের বাচ্চাদের নিজেদের সবসময় প্রেগনেন্ট মহিলা ভাবা উচিত। হ্যাঁ স্যার, আসলে ওরা যদি নিজেদের প্রেগনেন্ট মহিলার মতন যত্ন নেয়, নিজের যত্ন, তাহলেই স্যার হবে। এরপর কথাটা দেখছি যে যদি একটু রাফ কথা বলছে, বাট কথাটা সত্যি। বাট তুমি নিজের যত্নটা ঠিক কতটা সেন্সিটিভ ভাবে নাও, যাতে হচ্ছে যে তুমি একটা ভালো অবস্থান পর্যন্ত চলে যেতে পারো পুরোপুরি। সো থিঙ্ক যে আমার যত্ন কেউ নাই, শুধু আমার নিজেকে নিতে হবে এবং এমন একটা অবস্থানে যেতে হবে যাতে হলো যে আমি বলতে পারি কাউকে যে আমি কিছু করছি জীবনে। এক্স্যাক্টলি। তার মানে আলটিমেটলি তুমি যাই করো, কেন্দ্র হচ্ছে পড়াশোনা এবং নিজেকে পড়তে হবে। তোমার টাইম চারপাশে ভাগ করে দিলে হবে। সাকিব দেখো, পড়াশোনা করা কি জিনিস জানো? তোমাকে তুমি তো এটা তোমার জন্য কথা। আচ্ছা, আমার এক্সপেরিয়েন্স যতটুকু হয়েছে সেটা হলো, দেখো মনে করো তুমি কি জানো ঢাকা সিটিতে যারা ট্যাক্সি চালায় বা যারা মনে করো ওই যে রাস্তার পাশে চা বিক্রি করে, যেমন সেদিন আমি ফকিরাপুরে এক চা দোকানদারের সাথে কথা বলতেছি, ও বিশ্বাস করবো মাসিক ইনকাম প্রায় 1.5 লাখ টাকা, বিলিভ ইট অর নট, 1.5 লাখ টাকা মাসে। সে যত হাজার কাপ চা বিক্রি করে, আমি হিসাব করে দেখলাম ওরকম। সে বলে যে আল্লাহর রহমতে ভালো আছে। এখন তুমি কয়টা চাকরি আছে বলতো? 1.5 লাখ টাকা বেতন, এবং তার কিন্তু প্রতিটা টাকা হালাল টাকা, হালাল ভাবে উপার্জন করা। সে 3 টাকাতে চা বানাইছে, 7 টাকা দিয়ে বেচছে। এটা তুমি যে কোনো ধর্মগ্রন্থ পড়ো, যাই বলো, এই টাকার মধ্যে কোনো হারাম টাকা নেই, হালাল টাকা। তো এই হালাল ভাবে 1.5 লাখ টাকা আয় করা কিন্তু কষ্টের। তো পড়াশোনা করা একটা সহজ পদ্ধতি, কারণ ওই যে লোকটা 1.5 লাখ টাকা আয় করতেছে, ওর কিন্তু পরিচয় সে একজন চা বিক্রেতা। আমি কিন্তু ছোট করতেছি না, তার দিনভর রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে চা বিক্রি করতে হয়, টাকা উপার্জন করে। কিন্তু একটা এডুকেটেড মানুষ, সে জব করে বা যাই করুক, সে যে লাইফটা লিড করে, উনি কিন্তু সেই লাইফটা লিড করতে পারবে না। সুতরাং পড়াশোনা করা হচ্ছে সিকিউর ভাবে জীবনে ভালো করার একটা বই। এইটা আসলে আমাদের নিউ জেনারেশনের একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভাই পড়াশোনা না করে টিকটকটা করলেই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, কোভিড এর টাইম থেকে টিকটক শুরু করতাম, পড়াশোনা বাদ দিয়ে দিতাম, এতদিনে আমিও দুবাই যাই গাড়ি চালাইতাম। ও আচ্ছা, ওই যে উপভাই নাকি? তো হোয়াটএভার, শোনো আমি বলি, টিকটক বলে যে ইউটিউব, সাপোজ অনেকে ইউটিউব থেকে আয় করে, অনেকে এই সমস্ত অড ইনকাম, এটা হয়তো সাময়িক ভাবে দিতে পারে। সাপোজ এখন জানো কিনা জানি না, ইউটিউব কিন্তু তাদের চ্যানেলগুলোকে যে পরিমাণ ইনকাম আগে দিত, এটা এখন 1/3 নামে নিয়ে আসছে। এটা সামনে আরো কমে যাবে, কারণ এখন প্রত্যেকটা মানুষই চিন্তা করতেছে, আরে আমার তো একটা ফোন আছে, তাহলে আমি নাচানাচি করে ভিডিও দিই, মানুষ দেখে দেখে টাকা দিবে। এই টাকা আয় করা তো সহজ। আর তুমি করলাই না এরকম ভাবে 2-4 পয়সা আয় করলা, ওই টাকা থাকে? ওটা তো থাকে না। সুতরাং পড়াশোনা করো ভালো করে, যাতে হচ্ছে লাইফে একটা সেটেল অবস্থা থাকে, মানে পিলারটা যাতে মজবুত থাকে। টিকটক করে তুমি আজকে ভালো করলা, তুই তো কালকে দায়ী হয়ে যাবে। আর এই বিষয়গুলো মানুষ ভালো চোখে দেখে না। তুমি কোনো জায়গাতে এই পরিচয়ে কোনো ভালো অবস্থানে যেতেই পারবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। সো নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করার জন্য যুগ যুগ ধরে পড়াশোনায় ছিল, পড়াশোনায় আছে এবং পড়াশোনায় থাকবে, কারণ এটা হচ্ছে সিকিউর পদ্ধতি। পড়াশোনা করে তুমি যদি মানে বিজনেসও করো বা তুমি যদি মাস্তানও হও, তাও তোমার ক্লাস থাকবে। বুঝতে পারছো? পড়াশোনা আলাদা একটা মানে গুণ আছে, বিকজ তুমি সবকিছু জানলা পড়াশোনা করে, এই বিষয়টা মাথায় রাখবা। মানে মূল কথা হচ্ছে পড়াশোনার একটা নিজস্বই ভ্যালু আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। পড়াশোনা না করে তুমি টিকটক করে টাকায় করবা, ওই টাকা থাকবেও না, এবং আলটিমেটলি তোমার নিজের লাইফে, আচ্ছা টিকটক করলা, কতদিন করবা? যতদিন চেহারা টকটকে ফসফসে আছে ততদিন। তারপরে কি করবা? তারপর যখন 35-40 বছর বয়স হবে, দেন কি করবা? তখন নাচানাচি করতে ভালো লাগবে না, তখন কি করবা? তখন বলছে আল্লাহ রে, আমি তো খাইতে পারতেছি না পুরো। দিস ইজ ফ্যাক্ট। সো এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে মেইন ট্র্যাকে থাকো। আমাদের স্টুডেন্টদের এই কারণে ওই শর্ট টার্ম আনন্দের চিন্তা না করে বরং লং টার্ম অ্যাচিভমেন্টের চিন্তা। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা ভাইয়ের সাথে একটা কিছু ছোট্ট একটা মানে গেম খেলবো আর কি। ও মাই গড, আমরা হচ্ছে ভাইকে সহজ কিছু প্রশ্ন করব, মানে খুব তাড়াতাড়ি, কোনো সেকেন্ড থট দেওয়া যাবে না। আচ্ছা, এক চান্সে যে চিন্তা মাথায় আসবে ওটাই উত্তর দিতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে খুব সহজ, আমাদের হর হামেশা চলতি ফিরতি জিনিসগুলা। যেমন ভাই, আপনার প্রিয় ফল কি? আপেল। প্রিয় ফুল? গোলাপ।
প্রিয় পাখি? দোয়েল। প্রিয় সিনেমা কোনটা? প্রিয় সিনেমা অনেকগুলো আছে, এটা তো আসলে আমি বলতে পারবো না, তবে টপ 3 আমার দেখা সবথেকে ভালো মেকিং এর সিনেমা ছিল হচ্ছে ট্রয়, হলিউডের সিনেমা ছিল ট্রয়। তারপরে আমার অ্যাভেঞ্জার্স খুব ভালো লাগে, আমার অ্যাভেঞ্জার্স আমি খুবই পছন্দ করি, মার্ভেলের যে মুভিগুলো। বাট অ্যাভেঞ্জার্স এর ওটার মধ্যে মেকিংটা খুব আর্টিফিশিয়াল। বাট ইয়ে সিনেমা ক্যারেক্টারটা ফেভারিট থানোস। আই লাভ থানোস। আমি থানোসের একটা বড় ভক্ত। তুমি চিন্তা করো তার আইডিয়াটা কত অদ্ভুত, সে পুরি বাজায় পুরো মহাবিশ্বের জনসংখ্যা অর্ধেকের এর সে ব্যালেন্স করতেছে। তারপর আমার ভালো লাগার মধ্যে টাইটানিক সিনেমাটা আমার কাছে খুব ভালো লাগছে, ভালো, এই সিনেমাগুলো মোটামুটি ভালো। কিন্তু আমার খুব দুঃখ লাগে আমার বাংলাদেশি কোনো সিনেমা আমি তেমন দেখে আজ পর্যন্ত মানে ওই ফ্লেভারটা পাইলাম না। আমার মনে হয় যে আমাদের দেশে এখনো এইগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে। এই ফ্লেভারটা কাজ করো না, সিনেমা বানাতে শুরু করো। তাই নাকি? সিনেমা বানাতে শুরু করো। আচ্ছা, তো এখন ভাই আপনার প্রিয় গান কি? প্রিয় গান আমি আসলে আমার হিন্দি গানের মধ্যে কিছু গান খুব পছন্দ, রবীন্দ্রসঙ্গীত আমি খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। আর বাংলা আধুনিক গান আমার খুব ভালো লাগে, কিন্তু সবগুলো না, কিছু সিলেক্টিভ গান আমার খুব ভালো লাগে। প্রিয় অ্যাক্টর অ্যাক্ট্রেস? নাই। নোবডি। ভাই কি আমাদেরকে শেয়ার করতে চাচ্ছেন না? না, সিরিয়াসলি আমি আমার দৃষ্টিকোণটা এবার কেউ অন্যভাবে নিও না। মানে আমার কাছে অ্যাক্টর অ্যাক্ট্রেস এরকম প্রিয় যেমন আমি তার খুব ভক্ত ওরকম আমার কাছে কাউকে চোখে পড়ে নাই, কারণ আমার কাছে সবাইকে মনে তার একটা রোল প্লে করতেছে। তবে যদি আমি বুদ্ধিদীপ্ততার কথা যদি বলি, মানে অসাধারণ ভাবে স্মার্ট ভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারে, তাহলে তুমি শাহরুখ খান জানতে পারো। কারণ ওই লোকটা খুবই ট্যালেন্টেড, সে শুধু অ্যাক্টর না, সে কিন্তু খুব ভালো ইনফ্লুয়েন্স করতে পারে। তারপর আমার মানে যদি ফাইটিং সিন হয় হলিউডের যেমন ব্র্যাড পিটকে আমার খুব ভালো লাগে। তো এই ধরনের নায়িকা আমার কোনো পছন্দের নায়িকা না। একসময় মাধুরী দীক্ষিত আমার খুব ক্রাশ ছিল, তার হাসি আমার খুব পছন্দ ছিল, এখন ভালো লাগে না। আচ্ছা ভাই, প্রিয় খাবার? অলরেডি বলে ফেলছেন ভাই, উদাহরণ দিতে চাই। তবে মাটন খুব সিলেক্টিভ ভাবে খাই, মাটন আমি 2 পিসের বেশি খাই না, কারণ পাইলাম আর খাইলাম এরকম না, এটা তো বদহজম হয়ে। আর আমার আরেকটা পছন্দের খাবার আছে, সেটা হচ্ছে আমার বারবিকিউ খুব পছন্দ। আচ্ছা, বারবিকিউ ভালো লাগে। ভাই প্রিয় বই? এবং প্রিয় লেখক? রবীন্দ্রনাথ। কোন বইটা প্রিয়? রবীন্দ্রনাথের আসলে আমি মানে স্পেসিফিক ওরকম ভাবে বলে বোঝানো সম্ভব না, ওনার কবিতাগুলো আমার খুব পছন্দ, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসগুলো আছে, উপন্যাসগুলো ছোটবেলায় পড়তাম, এখন পড়ার সময় হয় না, ভালো লাগে। শরৎচন্দ্র উপন্যাসগুলো খুব কাল্পনিক বাট খুব ভালো লাগে। মানে ওনাদের লেখনীটাই খুব ম্যাজিক্যাল টাইপের, এর গড গিফটেড প্রতিভা। শোনো, এবার বইমেলাতে দেখলাম কত নতুন নতুন বইয়ের লেখক চলে আসছে না? কথা বলছো, আমি এরকম একটা কাকে যেন বলতেছিলাম যে আমি একদিন বসে আছি নদীর পাড়ে, হঠাৎ করে দেখলাম একটি রমণী চুল ছাড়িয়া দিয়া সে নদীর মধ্যে হাঁটিয়া চলিল, এবং তাকে দেখে আমার মন খুব বিগলিত হইল। এরকম কিছু লিখতে থাকলাম, আমি লিখে বললাম আমি কবি হয়ে গেছি। তো আমি কবি না, এটাই তো কবি না, রাবিশ কবি না। কবিত্ব, সাহিত্য এটা একটা চর্চা, এটা একটা সাংঘাতিক রকমের সৃষ্টিশীলতা, এটা আসলে সবাই পারে না, এটা গড গিফটেড প্রতিভা থাকা লাগে আমার মনে হয়। এটা অনেক বেশি চর্চা এবং ওইটার পিছনেই তাদের জীবন। তুমি কি জানো চ্যাট জিপিটি আছে না, তোমাদের জিনিসটা শেখাই যে তুমি আজকে একটা কাজ করো, তুমি চ্যাট জিপিটি কে বলবা যে তুমি আমাকে 50টা ওয়ার্ডের মধ্যে একটা কবিতা লিখে দাও, রোমান্টিক, কেউ তোমাকে লিখে দেবে। এখন তুমি এরকম ভাবে মনে করো অনেকগুলো কবিতা লিখে একটা বই বানায় ফেলে, যে এই আমার বই, এখন আমি কবি। এটা আমার বাবা ছোটবেলা বলতো কি খ্যাতির বিড়ম্বনা, মানে বুঝো। যেমন ধরো তুমি যদি সাকিব সবাইকে বলো যে আমি বিলিয়নিয়ার, আমার কাছে অর্থের কোনো অভাব নাই, আমি কোটি কোটি টাকার মালিক, তুমি ভিডিও করতেছো, মানে ফেক টাকা দিয়ে মানুষকে দেখাইতেছো যে এরকম আছে কিন্তু কিছু। এবার কিছুদিন পর মনে করো রাস্তায় তোমাকে মানুষ দেখলো যে তুমি এটা ফাটাছাড়া ব্যাগ পরেছো, তো পায়ে জুতা মোতা কিছু নাই, তুমি মনে করো রাস্তার পাশে দাঁড়ায় এক কাপ চা খাইতেছো, এটা খারাপ কিছু না। ভাই তুই বিলিয়নিয়ার মানুষ সেখানে চা খাইতেছে, এখানে এবার তোমাকে বলে ভাই আমাকে 1 লাখ টাকা দেন, আমার কাছে টাকা নেই। এগুলোর নাম হচ্ছে খ্যাতি বিড়ম্বনা। মানে তুমি যদি নিজেকে কবি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাও, সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও, ফার্স্ট বি দ্যাট, ডোন্ট অ্যাক্ট। হ্যাঁ, ইয়েস, ওই ফিল্ডে নিজেকে আগে অবশ্যই, ইটস নট ইজি, ইটস নট ইজি। এবার আমরা একটু সিরিয়াস প্রশ্ন করব, সেটা হচ্ছে ভাই এইচএসসি লাইফ থেকে, মানে একাডেমিক লাইফ থেকেই কি আমার অ্যাডমিশন পড়া শুরু করে দেওয়া উচিত কিনা, বা কতটুকু শুরু করা উচিত, অ্যাপ্রোচটা কি হবে? সত্য বলবো না মিথ্যা বলবো? সত্যই বলেন। সত্য বলি। হ্যাঁ, শোনো, অ্যাডমিশনের পড়া আর এইচএসসি পড়া আলাদা কিছু না। এক্স্যাক্টলি। ঘটনাটা হচ্ছে কি, তুমি যেদিন ধরো তুমি জটিল সংখ্যা পড়তেছো তোমার ম্যাথমেটিক্স বইতে, আচ্ছা জটিল সংখ্যা যখন তুমি পড়তে বসবা, তখন তোমার কি কি আছে? জটিল সংখ্যার যে মডুলাস, আর্গুমেন্ট, আই কি জিনিস, আই এর উপর পাওয়ার দিলে কি হয়, ওমেগা কি, এই বিষয়গুলো আছে না?
বেসিক গুলো তুমি পড়লা, পড়ে এবার অঙ্ক করতে শুরু করবা। এখন ধরো তোমার বইতে অঙ্ক আছে হচ্ছে 30টা বা 43টা, সাপোজ তুমি 43টার মধ্যে যেগুলো যেগুলো তোমার ভালো লাগলো, যাদের প্রেমে পড়লা, সেই অঙ্কগুলো থেকে তুমি ধরো 20টা অঙ্ক করলা, বাকিগুলো করলা না, পরে করবা না। এটা তো হলো না। তো তুমি যদি ওই 43টা অঙ্কের 43টা অঙ্কই করে ফেলো ফার্স্ট পেপার, মানে ফার্স্ট ইয়ারে, তোমার অ্যাডমিশনের বস্তু তো ওই দিনের দিন হয়ে গেছে। বিশ্বাস করবা, হয়ে গেছে। আমাদের স্টুডেন্ট গুলা, ওই যে বললাম যে টিচার গুলোর খপ্পরে পড়ছে, শর্টকাট খপ্পর, সবাই যে নিজেকে স্বঘোষিত টিচার হয়েছে, স্বঘোষিত কবি হয়েছে, ওরা স্টুডেন্টকে সাজেশন দিতেছে, ওরা স্টুডেন্টকে বেছে বেছে পড়াচ্ছে, এতে স্টুডেন্ট নিজের বাস নিজে নিতেছে। ঘটনাটা কি, তোমাকে যদি কেউ বলে যে এই যে 43 অঙ্কের মধ্যে এই 10টা করে দাও, তাতে কমন পড়বে, বলতো ওই লোকটা তোমার ক্ষতি করলো না উপকার করলো? মুখে হাত দিয়ে বলো, অবশ্যই ক্ষতি করলো না তোমার? কারণ সে তো সিনিয়র, সে তোমাকে সঠিক রাস্তা দেখাবে, সে তোমাকে প্রথমে পঙ্গু করে দিল। কারণ তুমি যখন 10টা অঙ্ক করবা, তোমার ওই যে মানে বাকির ঝুলিতে যেগুলো যোগ হইলো, ও তুমি আর জীবনে কখনো পূরণ করতে পারবে না। এই জন্য অ্যাডমিশনের পড়া আসলে আলাদা কিছু না। আমি বলবো তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রতিটা জিনিস পড়ে যাও, তোমার অ্যাডমিশনের প্রস্তুতি অটো হয়ে যাবে, ট্রাস্ট মি, অটো হয়ে যাবে। এটা বলো না যে ঠিক আছে আমি এটা পড়তেছি, অ্যাডমিশনের 3 মাসে ফাটাই দিব, কচু করবা, কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। তার যারা ভালো করছে তুমি খোঁজ নিয়ে দেখো, এরা সবাই ফার্স্ট ইয়ার থেকে ভালো ছিল, এরা ফার্স্ট ইয়ার থেকে কলেজ কুইজে ভালো করছে, কলেজ পরীক্ষা ভালো করছে, বইয়ের কিছু বাদ দেয় নাই, এই জন্য ভালো করছে। মানে আমার ওইটাই কথা যে ভাই, আমি যদি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা আর্টস হোক, কমার্স হোক, আমি যদি সাপোজ ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্ক, মানে ম্যাথ প্রবলেম হয়তো দেখতে একই রকম, খালি ভ্যালুটা আলাদা, মনে করছো এটা তো একই, করা লাগবে না, তাও আমি যদি করি, আমি যদি ম্যাথ বই A to Z একটা সিঙ্গেল ম্যাথ বাদ না দিয়ে পুরা বই করি, তাহলে আমার কি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, ভার্সিটি, কৃষি, এগুলোর জন্য আলাদা কিছু করার দরকার আছে? কিছু দরকার নেই। এইটাই হচ্ছে আমাদের আসলে ট্র্যাপ, বুঝতে পারছো? তোমাকে যে সাজেশন দিবে, বিশ্বাস করো, যে তোমাকে সাজেশন দিবে, যে তোমাকে বেছে বেছে পড়াবে, ও তোমাকে নিজে হাতে পঙ্গু বানাচ্ছে। ওই খপ্পরে পড়ো না। দেখো তোমার কাছে কি বলে, আমি সাজেশন দিতে পারবো না, আমি একটা ফিজিক্সের বা ম্যাথের সাজেশন বানাতে পারবো না? ও আমার কত বানানো আছে জানো, যে আমি এখান থেকে বাছাই করে বললাম যে এগুলো পড়ো, হাজার পেজ বানানো আছে, বাট দিস আর রং। এটা করে তোমার ক্ষতি হয়। এটা কি হয়, একটা বাচ্চাকে তুমি যদি জাস্ট হাঁটতে না শেখাও, ও পড়ে ব্যথা যদি না পায়, তো হাঁটতে পারবে না, ও পঙ্গু বাচ্চা হবে। তো নিজেকে পঙ্গু বানানো না করো পড়ে। এক্স্যাক্টলি, এটা কিন্তু যারা আমাদের ভিডিওটা দেখছো তাদের জন্য খুবই সিরিয়াস একটা পরামর্শ। এই জিনিসটা এখনকার স্টুডেন্টদের মধ্যে ভাই অনেক বেশি, সাজেশন প্রিয়তা, শর্টকাট প্রিয়তা। আমি মাঝে মাঝে আমার ক্লাসে গল্প করি যে বেশি শর্টকাট মুখস্থ করা ঠিক না। এমন না হয় যে পরীক্ষার আগের দিন ফোন দিয়ে বলতেছে যে ভাই শর্টকাট তো পড়াইছেন, এতগুলা শর্টকাট মনে রাখার শর্টকাট এই অবস্থা। শর্টকাট ভালো না ভাই। বই পড়ার কথা যেহেতু আসলো, তাহলে এখন আমাকে একটা চ্যাপ্টার ধরে যদি একটু পরামর্শ দিতেন। সাপোজ ফিজিক্সের ভেক্টর অধ্যায়, একটা অধ্যায় আমি একটা নিউ স্টুডেন্ট বই খুলে পড়তে বসছি, আমার স্টেপগুলা কি হবে, কি স্টেপে আমি প্রতিটা অধ্যায় শেষ করব। কারণ একটা অধ্যায় যে স্টেপে শেষ করব, গোটা অধ্যায় পুরা বই একই স্টেপে শেষ করব, ফলে দিন শেষে আমার পুরা বইটাই কিন্তু ওভাবেই শেষ হবে। তো একটা অধ্যায়কে টার্গেট করে স্টেপগুলো একটু আমাদেরকে সাজেস্ট করুন। আচ্ছা, এটা আসলে একজন একভাবে করতে, বাট আমি আমারটা যদি একটু বলি, জেনারেলাইজ আমি যেটা করতাম, ভেক্টর বই বা ভেক্টর চ্যাপ্টারটা বলতাম, আমি মিথ্যা কথা বলছি না, আমি যেটা করতাম সেটাই বলতেছি। আমি লাল রঙের একটা কলম নিয়ে বসতাম বা হাইলাইটার, আমি হচ্ছে প্রথমে ভেক্টরের একদম বিশ্বাস করবা লাইন বাই লাইন পড়তাম একটা বইয়ের। তো আমি শাহজাহান তপনের বই পড়তাম, শাহজাহান তপন স্যারের বই লাইন বাই লাইন পড়তাম, যেগুলো ইম্পর্টেন্ট মনে হতো নিচে মার্ক করে ফেলতাম। করে এবার আমি দেখতাম যে কোনগুলো আমি পারতেছি, কোন অঙ্কগুলো আমি সরাসরি পারতেছি, সেই অঙ্কগুলো প্রথমে একবার ফিল্টারিং করে ফেলতাম, হয়ে গেল। এবার দেখতাম যে কোনগুলো একটু থটফুল, একটু প্যাচ আছে, নেক্সট স্টেপ হার্ড স্টেপ, সেগুলো দেখা যাচ্ছে কিছু করতে আটকাতাম, কিছু পারতেছি না, সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করতাম বা নিজে নিজে চিন্তা ভাবনা করে করতাম। এবার 8-10টা ম্যাথ থাকতো পারতেছি না, সেগুলো আমি নোট দেখে করতাম, করা দেখে, কারণ আমার কাছে মনে হতো না পারা থেকে তো নোট দেখে করা ভালো। আমি নোট দেখে যখন সেটা করলাম, আমি তো সলভ করে ফেলছি, কারণ ওই চ্যাপ্টারটা আমি 3 ধাপে ফিল্টারিং করছি। প্রথমে যেটা এক নজরে যেগুলো পারার করে ফেলছি, এবার যেটা একটু চিন্তা সেটা করে ফেলছি, আর লাস্টে যেগুলো পারতেছি না, বন্ধুও পারতেছে না, সেটা নোট দেখে করে ফেলছি, হয়ে গেছে তো করা। এবার আমার দায়িত্ব হলো এগুলোকে বারবার রিভিশন দেওয়া। আমি এটাই করতাম, এবং আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব এটাই করতাম। আমার কেমিস্ট্রিতে একটু সমস্যা ছিল, কেমিস্ট্রিতে আসলে আমার এত হাজার রিয়াকশনের ওই রিয়েজেন্ট গুলো আমার মনে থাকতো না, এইটা আমার জন্য খুব প্যারার ছিল। আর আমার আরেকটা জিনিস খুব ভয় লাগতো, বায়োলজি নামকরণ।
আমার আসলে ওই যে কি বলে বৈজ্ঞানিক নামকরণটা জিনিসটা আমার কাছে খুব ইরিটেটিং লাগতো, কারণ এত জিনিস মুখস্থ করা লাগতো, আমার কাছে খুব পেইন লাগতো। আর আমার কাছে বানান মুখস্থ করতে কষ্ট হইতো, মানে বড় বড় নামের বানানগুলা ভুলে যাইতাম মাঝে মাঝে। উচ্চারণ হয়তো হচ্ছে কিন্তু বানান আর মনে নাই, এই অবস্থা। বানান মনে না থাকলেও তো ভুল, ভুল তো ভুল। আচ্ছা ভাই, আরেকটা একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আমি গ্রামে থাকি অথবা আমি একটু মানে মফস্বল শহরে থাকি, তো আমি কি পরবর্তীতে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বড় বড় জেলা শহর, বিভাগীয় শহরের স্টুডেন্টদের সাথে পেরে উঠতে পারবো কিনা? এটার খুব সিম্পল একটা ব্যাখ্যা আছে। এখন আসলে ফিজিক্যাল ডিসটেন্সের কোনো বাইন্ডিং নাই। তুমি গ্রামে থাকো না শহরে থাকো, এটা কোনো ম্যাটার না। যে এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা নটরডেমে যে ফার্স্ট বার সেও দেখবে, যে ওই বুরুঙ্গমারি কলেজে পড়ে সেও দেখবে। সুতরাং এই যে আমাদের মনে করো এনসাইনারের যত কোর্স আছে, এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারতেছে, মানে নলেজ এখন ওপেন, তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু অ্যাকোয়ার করতে পারো। তো বাংলাদেশ ভালো লাগতেছে না, তুমি আমেরিকান ইউনিভার্সিটি গুলো থেকে পড়ো, বাংলাদেশে বসে পড়ো, নো প্রবলেম। সুতরাং এটা কখনোই ভাববা না যে আমি গ্রামে বসে আছি তাহলে আমি ওই শহরে একটা ছেলের সাথে পারবো কিনা, বরঞ্চ তুমি তার থেকে অনেক আগে আছো। কারণ শহরের মধ্যে ডিস্ট্রাকশন হওয়ার পরিমাণ হিউজ, নষ্ট হয়ে যাওয়ার পরিমাণ হিউজ, চান্সেস হিউজ। বাট তুমি যদি সঠিকভাবে থাকো তাহলে যে পজিশনে থাকো না কেন, তোমার বাসায় যে পজিশন হোক না কেন, সেখান থেকে তুমি ভালো করতে পারবা। তবে আমি এখন সবাইকে একটা সাজেশন দিব, সেটা হলো যে তুমি তোমার বাসাতে অ্যাটলিস্ট একটা ইন্টারনেট কানেক্টিভিটি তুমি ব্যবস্থা করো, সেটা ফোনের হোক বা ওয়াইফাই হোক, বিকজ দিস আর নেসেসারি। কারণ এখন মানে পৃথিবী এত ফাস্ট, সেই ফাস্ট যুগের সাথে তোমাকে তাল মিলে চলতে গেলে তথ্য জানতে হবে। তথ্য মানে কি, তবে বলতেছি না যে দিনভর বসে বসে ফেসবুক স্ক্রল করো, ওটা তথ্য না, ওটা হচ্ছে গার্বেজ, ওটা হচ্ছে পচা জিনিস, গার্বেজ। ও না, তুমি গুগলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, তুমি বিভিন্ন ইউনিভার্সিটি ফলো করো, বিভিন্ন কলেজ ফলো করো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখো তারা কি করতেছে, বিভিন্ন বড় বড় কোম্পানি ফলো করো কি করতেছে, এভাবে নিজেকে আপডেট রাখো, বুঝতে পারছো, যাতে তুমি জানতে পারো, তাতে তুমি যে কোনো জায়গায় বসে অনেক ভালো অবস্থানে যেতে পারবা। সাকিব, ইউ উইল বি ভেরি চার্মড যে বাংলাদেশে গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে প্রচুর মানুষ অনেক অনেক অনেক, এবং ফ্রিল্যান্সিং মানে কিন্তু বেশ কমপ্লিকেটেড কাজ করে, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, তারপর তোমার ডটনেটের কাজ করে, মানে সফটওয়্যার বানায়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে, গ্রাফিক্সের কাজ করে, ভিডিও এডিটিং এর কাজ করে, অনেক কাজ আছে। তো গ্রামের মধ্যে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এমন আছে। সুতরাং কোথায় আছে এটা নিয়ে হীনমন্যতায় ভোগার আমার মনে দরকার। এখন আসলে রিসোর্সের অভাব নাই, অভাব হচ্ছে ইচ্ছা শক্তি। তো ইচ্ছা শক্তি তো আমরা দিতে পারবো না, এটা তোমার নিজের জিনিস আর কি। আচ্ছা, তো লাস্টে আমরা এখন ভাইয়ের সাথে একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। র‍্যাপিড ফায়ার রাউন্ড মানে আমরা দুইটা করে অপশন দিব, এক চান্সে একটা অপশন বেছে নিতে হবে। আচ্ছা, কোনো সেকেন্ড থট দেওয়া যাবে না, কোন রকম, মানে আমরা কোনো কিন্তু ভাই হচ্ছে মাঝামাঝি পন্থার উত্তর চাই না, আমরা একদম সলিড, মানে জাস্ট এইটা বাইটা। হ্যাঁ, আচ্ছা শুরু করা যাক। ভাই রেডি? ওকে। ভাত নাকি রুটি? ভাত। ফিজিক্স নাকি ম্যাথ? এইটা তো বলা খুব মুশকিল। ফিজিক্স, তবে ফিজিক্স আর ম্যাথ আসলে আলটিমেটলি একই। হ্যাঁ, একই জিনিস। গল্প নাকি কবিতা? গল্প। ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? কোন দিক থেকে প্রশ্নটা করছো? আপনি যে দিক থেকে উত্তর দিবেন। এইটাতে অ্যানসার দেওয়া খুব টাফ আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার। নিজেদের দিকটাই টানি আর কি। মানে ভাই হচ্ছেন ট্রিপলির ইঞ্জিনিয়ার, আমিও ইলেকট্রিক্যাল থেকে ভাই কাগজের বই নাকি পিডিএফ বা কিন্ডল বই? অফকোর্স কাগজের বই। यस, কাগজের বই ফ্লেভার তো অস্থির, মানে সামনে বসে পড়তেছি, টাচ করতেছি, সুন্দর জিনিস না? মানে আমি এই হুমায়ুন আহমেদ স্যারের একটা ইন্টারভিউয়ে খেয়াল করছিলাম যে উনি গল্প করতেছেন যে আমি একটা কাগজের বাইন্ড করা বই নিয়ে ঘুমায় আছি বা শুয়ে আছি, মানে কি আমি একটা বই নিয়ে ঘুমায় আছি, আর একটা কিন্ডল নিয়ে ঘুমায় আছি মানে মনে হচ্ছে আমি 1000 বইয়ের বোঝা নিয়ে শুয়ে আছি। মানে এটা একটা ফিজিক্যাল বইয়ের আলাদা একটা মজা, আলাদাই একটা ব্যাপার স্যাপার। ভাই বলিউড নাকি হলিউড? হলিউড। হলিউড? তাইলে ভাই আমাদের দেশের কি হবে? না, আলটিমেটলি আমি এটাই বলতেছি, কারণ হচ্ছে কি দেখো, আমার চয়েস, আমি কোনটা পছন্দ করব এটা তো তোমাকে সেই কোয়ালিটি দিতে হবে। যেমন আমি একটা সিনেমা দেখবো, আমি টাকা দিয়ে একটা সিনেমা দেখতে যাবো না, এখন সেই টাকাটা যদি সেই সিনেমাটা ওর্থ না হয়, সেই সিনেমাটা যদি সেটা ভালো না হয়, আমি কেন টাকা দিতে যাবো? সুতরাং আমাদের আসলে আমাদের বাংলাদেশে যে সিনেমাগুলো আছে, এই সিনেমাগুলো বা ইভেন এখন তো বলিউডের সিনেমা পৌঁছে গেছে পুরোপুরি। কারণ আমি এখন বলিউডের সিনেমা দেখি না বললে চলে, সাউথ ইন্ডিয়ান কিছু সিনেমা আমি দেখি ভালো লাগে, আর হলিউডের কিছু সিলেক্টিভ মুভি আছে, আমি সায়েন্স ফিকশনের মুভি দেখি আর কিছু ফাইটিং মুভি দেখি। আমার হলিউডের লাভ স্টোরি একদম বাকওয়াস লাগে পুরো। আমি হলিউডের লাভ স্টোরি আমি আজ পর্যন্ত পুরো একটা সিনেমা দেখে শেয়ার করতে পারি না। আমার ফাইটিং ভালো লাগে হলিউডের, আর হচ্ছে সায়েন্স ফিকশন ভালো লাগে।
বাংলাদেশে যদি তুমি বানাও আমি সবার আগে তোমার টাকা দিয়ে টিকিট। আচ্ছা ভাই, খিচুড়ি নাকি পোলাও? খিচুড়ি। বৃষ্টির দিনে নাকি? হ্যাঁ, খিচুড়ি আমার ওই যে মনে করো সবজি দিয়ে কিছু মিক্স খিচুড়ি আছে, ওটা খুব ভালো লাগে আমার। ভাই ব্ল্যাকবোর্ড নাকি ডিজিটাল বোর্ড? আসলে এইটার অ্যান্সার দুইটাই হবে, কারণ আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে অ্যাকচুয়াল ভালো ফ্লেভার হয় হচ্ছে হোয়াইট বোর্ডে পড়াতে, কারণ হোয়াইট বোর্ডে হচ্ছে টিচারের মাথা থেকে সবকিছু আসে। আর স্মার্ট বোর্ডের যে প্রবলেমটা, স্মার্ট বোর্ডে অলরেডি আগে থেকে আমরা রেডিমেড করে নিয়ে দেন পড়াই, এটা গোছানো হয় পড়া, দেখতেও সুন্দর লাগে। তো যুগের সাথে আপডেট থাকতে গেলে অফকোর্স আমার পছন্দ স্মার্ট বোর্ডই হবে, স্মার্ট বোর্ডের বিকল্প নাই এখন। ভাই চা নাকি কফি? কফি। কফি মানে স্ট্রং কফি নাকি মিডিয়াম? মিডিয়াম। মিডিয়াম। আমার ক্ষেত্রে স্ট্রং কফি আর কি, তবে আমি চা বেশি পছন্দ করি। ফার্স্ট হলো চা। ভাই লাস্ট প্রশ্ন, সিঙ্গেল লাইফ নাকি ম্যারিড লাইফ? সিঙ্গেল লাইফ, অবভিয়াসলি সিঙ্গেল লাইফ। ম্যারিড লাইফ হচ্ছে একটা প্যারা, জাস্ট তুমি রেসপন্সিবিলিটির মধ্যে যদি ডুবতেই থাকবা, জীবন যাবে, বছর যাবে, এই রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি, তোমার নিজে থেকে তুমি টাকা দিয়ে বলে যাবা। সো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, বেস্ট। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা কিন্তু স্পেশাল ভাবে কাট করার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, সিঙ্গেল লাইফ বেস্ট। আচ্ছা ভাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ভাই আমি সারাদিন অনেক প্রাইভেট পড়ি, একটা সাবজেক্টের জন্য আমি কয়েকটা টিচারের কাছে পড়ি, বাসায় টিচার এসে পড়ায়, আমি অনলাইনে অনেকগুলা কোর্স একসাথে করি, আমি তো ভাই বাড়িতে বই পড়ার সময় পাই না, তাহলে আমার কি হবে? ও চান্স পাবে না তো, ও ভালো কোনো জায়গায় চান্স পাবে না, কারণ এই পরিমাণ জায়গা তুমি এনগেজ হয়ে গেছো যে প্রথমে বলছি যে নিজের যত্ন নিতে পারতেছো না। শোনো, একজন টিচারের কাছে পড়তেছো, সে টিচার তো এগুলো পড়ছে, সে টিচার এগুলো পারে, তুমি একাধিক কোচিং এ যাচ্ছ, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে পড়তেছো, এই যত জায়গাতে তুমি তো টাকা দিছো, রাইট? আর এখানে তোমার কিন্তু সময় অলরেডি এনগেজ হয়ে যাচ্ছে, সুতরাং তুমি একবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই বাউন্সিং যত করবা তোমার নিজের সময় তত নষ্ট হবে। ওর থেকে আমার মনে হয় কি, যে এখন যেহেতু বাসায় মধ্যে আমরা বসে সবকিছু করতে পারি, তুমি হচ্ছে অনলাইনে দেখো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি 4টা টিচার চুজ করো যে আমি অনলাইনে এই 4টা টিচারের কোর্স করবো বা এই 4টা টিচারের কাছে করবো। কোনো জায়গা ফিজিক্যালি তোমার যাওয়া লাগবে না, পরীক্ষা তো কলেজ দেয়, তাই না? পরীক্ষা তো কলেজে তুমি দিতে পারো। তো তুমি বাসার মধ্যে বসে ক্লাসগুলো করো আর হচ্ছে নিজে পড়ো, আদারওয়াইজ তুমি সময় পাবো না। বিশ্বাস করো, তুমি যদি 8-10 জায়গা ভর্তি হও, তোমার বাবা মার তো টাকা শ্রাদ্ধ তুমি করতেছো, টাকা কথা বাদ দিলাম, সময় শ্রাদ্ধ কিন্তু হচ্ছে পুরোপুরি, আর তুমি যে সময়টা হারাচ্ছ সময়টা পাবা না। সুতরাং নিজেকে ওই যে শুরু থেকে বলছি যে 7-8 ঘন্টা যদি পড়তে হয় তাহলে তো বই নিয়ে বসতে হবে। এখন তুমি যদি বলো যে স্যার আমি তো অমুক স্যারের কাছে প্রাইভেট পড়তে গেছিলাম, ওখানে স্যার 1.5 ঘন্টা সময় গেছে, ওইটা কি পড়া হয়েছে? ওটা তো পড়া হয় নাই, ওখানে তো স্যার পড়াইছে, তুমি নোট করে চলে আসছো, নিজের পড়া হয় নাই। অনেকে মনে করে যে আমি 5 জায়গায় পড়ছি 1.5 ঘন্টা করে, তাহলে আমার তো হয়ে গেছে 5-7.5 ঘন্টা পড়া হয়ে গেছে। নো নো নো, এটা ভেবো না। কিন্তু পড়া বলতে আমরা কিন্তু বোঝাচ্ছি যে তুমি 1-to-1 তোমার লাভার কে বলো তো, বই, তোমার বইয়ের সাথে তোমার একান্তে কি আলোচনা হচ্ছে, এইটা হচ্ছে আসল। এখানে অন্তত পক্ষে 6-7 ঘন্টা মিনিমাম লাগবে। ভাই থ্যাংক ইউ। ফাইনালি ভাই বুয়েটের ট্রিপলি, ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ, নিজের একটা কোম্পানি ওরাস্কা, নিজের এডটেক, নিজের কোচিং, নিজের অনলাইন প্ল্যাটফর্ম, গুনতে গুনতে তো অবস্থা খারাপ। আমরা আছি মোটামুটি। দীর্ঘ অভিজ্ঞতা সবকিছু মিলায়ে বর্তমান বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সামারি করে ছোট্ট একটা পরামর্শ যদি দিতেন। শোনো, পড়াশোনা অনেক সহজ কাজ, বিশ্বাস করো। তোমরা যারা ভাবতেছো স্যার এটা অনেক কঠিন, ম্যাথ এটা অনেক পারি না, এটা একটা সহজ জিনিস। কেন বলতে জানো? কারণ এগুলো কেউ না কেউ অলরেডি সলভ করে রেখে দিছে, আজ থেকে 100 বছর আগে, 200-300 বছর আগে বা 400-500 বছর আগে অলরেডি এগুলো সলভ করা। পিথাগোরাসের উপপাদ্য নিয়ে তুমি লাফাইতেছো, কত হাজার বছর আগে, তুমি জানো তো না? সুতরাং এগুলো অলরেডি আমরা জানি, আমরা অলরেডি জানি। প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন কাজ করতে যাবা, প্রতিনিয়ত তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। তুমি জব করো, বিজনেস করো, যাই করো না কেন, এবং এইগুলো সলভ কোনো বইতে লেখা নেই। কর্মজীবন কেমন হবে কোনো বইতে লেখা আছে নাই। সুতরাং ওইখানে তোমার বিচক্ষণতা, ওইখানে তুমি কিভাবে কাজ করবা, এর উপরে আসলে সবকিছু নির্ভর করবে। মূল কথা হচ্ছে নিজেকে জ্ঞানী বানাতে হবে, তথ্য জানতে হবে মাথার মধ্যে, আর অ্যানালাইসিস করার ক্ষমতা বাড়াতে হবে। যেটাই করো না কেন, তোমার সামনে একটা ইভেন্ট হচ্ছে, দুটা মানুষ মারামারি করতেছে, তুমি তো মারামারিতে যোগ দিলে ভাই, মানে মারামারি করতেছে, অ্যানালাইসিস করে যে মারামারিটা কেন করতেছে, এটা কি যৌক্তিক কিনা, আমি ওখানে যাবো কিনা, আবার যে আসলে কোনো লাভ আছে কিনা, বা আমি যে কি আসলে সেটা ভালো হবে না উল্টা আমি আমার বিপদ দেখে আনবো। এই অ্যানালাইসিস গুলা তোমার করা লাগবে।
তুমি একটা কলেজে গেছো, একটা প্রোগ্রাম হইতেছে, বা তুমি একটা পরীক্ষাতে একটা কোশ্চেন দেখলা, ওইগুলোকে অ্যানালাইসিস করার ক্ষমতা, মানে যেটাকে আমরা বলি হচ্ছে যখন আইবিতে প্রশ্ন করতে হয় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, মানে তুমি একটা প্রবলেমকে কত ডাইমেনশনে ভাবতে পারো। তো এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গুলো নিজের মধ্যে গ্রো করতে হবে। তাহলে তুমি যে সেক্টরে কাজ করো ভালো করবা, বিজনেস করো, জব করো, হোয়াটএভার, আমি মনে করি ভালো করবা। আর তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা, কারণ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তোমাদের রিসোর্স অনেক, এই রিসোর্স গুলোকে শুধুমাত্র ভালো করে ব্যবহার করো, তাহলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে মনে হলো আসলে অনেক বছর পরে ভাইয়ের সাথে সামনাসামনি বসে ক্লাস করলাম। তোমরা যতটা এনজয় করছো, আমি মনে হয় আরো বেশি এনজয় করলাম। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমরা এরকম আরো ইন্টারেস্টিং কিছু ভিডিও, কিছু পরামর্শমূলক সেশন ভাইয়ের কাছ থেকে পাবো। তো তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।